একদম রাত থেকে শুরু করে একদম তারা ফজর পর্যন্ত আমাকে টর্চার করে। সে সময় আপনাকে ছবি উঠাচ্ছে, আপনি কেন জানি ক্যামেরা থেকে লুকাচ্ছেন। আমার আব্বুকে হুমকি দেওয়া হয়, আমার উপস্থিত যারা ছিলেন সবাইকে হুমকি দেওয়া হয় যে তাকে এখান থেকে ছাড়া হবে না। আপনার কাছে তো একটা শুধুমাত্র বাংলাদেশের জার্সি আমরা লক্ষ্য করেছি যে ওইটাই পরেছিলেন। 3 দিন যাবত কি ওই বাংলাদেশের জার্সি পরেছিলেন? দর্শক, ফেস দ্য পিপলের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিয়া। আমার সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজ, যাকে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার করানো হয়েছিল। আসলে কি কারণে গ্রেপ্তার করানো হয়েছিল সেটি আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। ফায়াজ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। আসলে কিভাবে গ্রেপ্তার হলেন এবং কেন আপনাকে গ্রেপ্তার করা হলো? আপনি তো একজন স্টুডেন্ট, যদি বলতেন আমাদের এবং আমাদের দর্শকদের জন্য। জি, ধন্যবাদ। মূলত আমার হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের শুরুটা আমার ছিল হচ্ছে 16ই জুলাই। 16ই জুলাই আর কি, যখন আমি দেখলাম নিউজ ফিডে আমার ফেসবুকে যখন দেখলাম যে আবু সাইদ ভাই সহ সারা বাংলাদেশের 6 জন ভাইকে বিনা বিচারে নির্বিচারে হত্যা করা হয়েছিল, নির্বিচারে। তখন আর কি আমাদের মনে হচ্ছে দাগ কেটেছিল। তখন আমরা যারা স্টুডেন্ট ছিলাম সবার মনেই তখন দাগ কেটেছিল। তো সেই জায়গা থেকে তখন হচ্ছে আমাদের যে বন্ধুদের যেই সার্কেল ছিল, আমাদের স্কুল ফ্রেন্ডদের, তখন আমাদের মানে কথা বলার বিষয়বস্তুই ছিল এটা। তখন সেই জায়গা থেকে আর কি আমরা পরবর্তীতে আমাদের হচ্ছে পরিকল্পনা করি, আমরা বন্ধুরা মিলে, আমাদের ভাইরা ছিল, আমাদের শিক্ষকরাও ছিল, তারা মিলে আমরা পরিকল্পনা করি আমরা পরের দিন আমরা আন্দোলনে যোগদান করব। তো সেইখান থেকে আসলে মূলত আমাদের আন্দোলনে যোগদান করা। তা আন্দোলনে যোগদান করার পরবর্তী থেকেই আমরা হচ্ছে আন্দোলনকারীদেরকে বিভিন্নভাবে সহায়তা বলা যায় না, এক ধরনের সহযোগিতা করছি আমরা, মানে তাদেরকে বিভিন্নভাবে। তো সেই প্রক্রিয়াটা ছিল, কখনো আমরা পানি দিয়ে সহযোগিতা করছি, কখনো খাবার দিয়ে করছি। তারপর হচ্ছে মানে সবাই মিলে হচ্ছে একটা মানে বন্ডিং স্ট্রাকচার ক্রিয়েট করে আমরা এই কাজগুলো করছিলাম। তো ওইটা হচ্ছে আমরা মূলত আমাদের সবাই একটা ঐক্যবদ্ধভাবে করছিলাম আর কি, মানে আমার যেই ফ্রেন্ডরা ছিল সবাই মিলে। এটা হচ্ছে আর কি ওদের পছন্দ হয় নাই, ওরা বুঝতে পারছিল, কারণ তাদের আন্দোলনের ভিতরে অনেক ইনফর্মার ছিল, এটা আমরা বুঝতে পারিনি। এবং আমাকে যখন অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট পরবর্তী থানায় যখন নির্যাতন করা হয়, ওইখানে কোথায় থেকে করা হয়েছে এটা যদি আমাকে অ্যারেস্ট করা হয় বাসা থেকে। তো অ্যারেস্ট যখন করা হয়, ওরা তো তখন, ওইটা হচ্ছে একটা পার্ট আর কি আমার, ওইটার পরে আসতেছে, আমি এর আগে বলি। তো আবার হচ্ছে আমি আন্দোলন যখন ছিল সেই মুহূর্তে আবার অনেক মানে একটু স্লোগান দেওয়ার আমার অভ্যাস ছিল, স্লোগান দিতাম। তো এটাও হচ্ছে তারা পছন্দ করতো না। আর হচ্ছে যখন স্লোগান দিতাম আমি হচ্ছে ওইখানে যারা আন্দোলন করতো তাদের সাপেক্ষে বয়স একটু কমই ছিলাম বলা যায়, তাদের মানে সমান থাকলেও একটু বয়স, তখন ওরা হচ্ছে সেই ফেজে আর কি, তারা আন্দোলন যখন আমি করতাম স্লোগানগুলো দিতাম তারা অনেক পছন্দ করতো। কিন্তু এটা পছন্দ হইতো না হচ্ছে এই যে যারা ফ্যাসিস্ট শক্তি যারা ছিল। তো সেই ক্ষেত্রে আর কি ধারণা হয়েছে তারা আমাকে টার্গেট করে আর কি সেখান থেকে। তো এর পরবর্তীতে অ্যারেস্ট করা হয়েছিল বাসা থেকে। তো বাসা থেকে অ্যারেস্ট করার পরবর্তীতে তারা হচ্ছে আমাদের করছিল, ওদের মূলত প্ল্যান ছিল যে আমাকে দিয়ে হচ্ছে ওই অঞ্চলে তারা কিছু মানুষজনকে ধরবে, অ্যারেস্ট করবে, তাদেরকে হচ্ছে আমাকে সাক্ষী দিতে হবে যে তারা এই কাজগুলো করছে। তো এই কাজগুলো হচ্ছে আমি দিতে একদম নারাজ হয়েছিলাম। তো সেখানে যাদেরকে সাক্ষী দিতে বলছিল সেখানে আসলে অনেকজন ছিল, আমার শিক্ষক ছিল, তারপর হচ্ছে আমার বন্ধুরা তো ছিল, তারপর হচ্ছে তারা হচ্ছে কয়েকজনকে ধরে আনবে, সেই ধরে আনার মধ্যে মাসরুর ভাই ছিল, তারপর ওইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনারা অনেক নেতৃত্বস্থানীয় পর্যায়ে এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, মাসরুর, রাশেদ, এনারা। তো ইনাদেরকে আর কি বলছিল যে ইনারা এই কাজগুলো করছে, তোমার এটা বলতে হবে জাস্ট। তা আমি এটা বলি নাই, বারবার এটা ডিনাই করে গেছি যে আসলে যেটা আমি দেখি নাই সেটা আমি কেন বলবো। তো এই জায়গা থেকেই মূলত তাদের টর্চার শুরু আমার উপর। একদম রাত
থেকে শুরু করে একদম তারা ফজর পর্যন্ত আমাকে টর্চার করে। কিন্তু টর্চার মানে তারা যখন করতেছিল তারা এক পর্যায়ে বুঝতে পারছিল যে আমার থেকে আসলে নেওয়া সম্ভব না, বা যখন দেখছে আমি সেন্সলেস হয়ে গেছিলাম প্রায়, তখন ওরা হচ্ছে আমাকে ইয়েতে ওদের যে থানার যে হাজত বলে ওইখানে প্রেরণ করে। তো ওইখান থেকে আর কি থাকা, ওইখানে অনেকগুলো স্মৃতি আছে। তারপর ওইখান থেকে আবার ডিবিতে প্রেরণ করছিল। তারপর ওইখানে ডিবিতেই কয়েকদিন ছিলাম আর কি। আমি জানতাম না তখন তারা কী জন্য কী করতেছিল, কিছুই জানতেছিলাম না, এই মধ্যে ছিলাম। তারপর আর কি আচ্ছা, ডিবিতে যখন আপনি ছিলেন তখন কি আপনি আগে থেকে জানতেন যে আপনাকে ডিবিতে নেওয়া হয়েছে, কিংবা এটা ডিবিতে এটা বুঝতে পারছিলাম হচ্ছে ইয়ার মাধ্যমে, যখন ওই যে ইয়েতে নিয়ে যায় না, ওখানে তো আমি দেখছি সরাসরি। আমাকে ওইভাবে একদম ইয়ে করে নেই, আমাকে ওরা স্বাভাবিকভাবেই নিয়ে গেছিলো ডিবিতে। তো ছিলামই, কিন্তু ডিবিতে নিয়ে গেছিলো। তখন ঢুকতার সময় তো দেখছিলাম ডিটেকটিভ ব্রাঞ্চ লেখা ওইখানে, মিন্টু রোড। তো ওইটা দেখেই মূলত ওইখানে দেখছিলাম। ওইখানে তো অনেকেই ছিল ডিবিতে, মুখ থেকে সবাই শুনে। ডিবি কার্যালয়ে আপনাদের সাথে কে ছিল? আপনি একাই ছিলেন সেখানে? ডিবি কার্যালয়ে আমাদের হচ্ছে 3টা পার্সপেক্টিভ রুম ছিল। ওই রুমে আর কি আপনার প্রায় অনেকে, আমি হচ্ছে ওইখানে একটা সার্কুলেশন ছিলাম ওদের ওইখানে। তখন 127 জন আর কি, ওরা প্রতিদিন তালিকা করে গুনতো, কিছু সময় বাড়তো কিছু সময় ইয়ে হতো। তো ওরাই আর কি ছোটো ছোটো 3টা রুমে থাকতাম। কেউ হচ্ছে অনেক কষ্ট করে থাকা লাগতো এখানে। ওইটা তো একটা ভিন্ন ইতিহাস। তো ওইখানে আমি একা ছিলাম না, ওইখানে অনেকেই ছিল, এবং ওইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল। আবার হচ্ছে আমাদের তখন সমন্বয়ক ছিল কয়েকজন, তারপর হচ্ছে এরকম অনেকে ছিল। তো আমাদের ওইখানে আবার একটা সুন্দর ঘটনা আছে আমার, যে আমি যখন প্রথম ডিবিতে যাই আর কি, ওখানে তো আসলে কাউকেই চিনা নাই আমার ওখানে। কিন্তু আমাকে মনে করেন দেখে, মনে করেন আমাদেরই একজন কলেজের ভাই ছিল ওইখানে। হ্যাঁ, তো ভাই আর কি আমাকে দেখে ওনার অনেক কষ্ট লাগছিল। উনি ওইখানে অনেকদিন ধরে, উনিও গুম অবস্থায় ওইখানে, মিজান ভাই। তো উনি হচ্ছে ওইখানে ওনার বেড ছেড়ে দিয়েছিল আমাকে, আমার অনেক হেল্প নিয়েছিল এখানে, আমাকে অনেক মানে আমার জন্য অনেক ইয়ে করছিল, কষ্ট উনি নিজেই করছিল। কিন্তু উনি দেখতাম উনি ওখানে ওনার নিজেরই পায়ের সবগুলা হচ্ছে আঙ্গুল মানে ফাটাই ফেলছিল আর কি, নির্যাতন করে। কিন্তু সেই জায়গায় এই যে সহমর্মিতা বা এরকম যে আন্দোলনকারী আরেক আন্দোলনকারীর প্রতি যে একটা মমত্ববোধ, হ্যাঁ, তো এই জায়গাগুলো আর কি তখন অনেক বেশি বিস্ময়কর লাগছিল। আপনি যখন আপনাকে কোর্টে নেওয়া হয় সে সময় আপনাকে ছবি উঠাচ্ছে, আপনি কেন জানি মানে ক্যামেরা থেকে লুকাচ্ছেন, কিংবা মানে আপনার কাছে ভিতরে কোনো কিছু ঘটনা ঘটছে যে আপনি লুকানোর চেষ্টা করছেন, এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা? আপনি কি মনে করছিলেন সেই সময়টিতে? না, লুকানোর মতো বিষয়টা এরকম ছিল না। এটা ছিল হচ্ছে প্রথম এরকম, আমি তো এরকম কখনো ফেস করিনি কখনো। প্রথম যখন যাচ্ছিলাম, মানে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি কি বুঝতে পারছিলাম না আর কি বিষয়গুলো। কিন্তু আমার ওইখানে সব বিষয়টা ছিল যে আমি অনেক দৃঢ়তা নিয়েছিলাম, মানে মনোবলটা আমার অনেক দৃঢ় রাখছিলাম, এটা ছিল আমার। কিন্তু ওইখানে যেই মুভমেন্ট নিয়ে আগাচ্ছিলাম আমি সেভাবেই। কিন্তু হচ্ছে লুকিয়ে থাকার মূলত বিষয়টা ছিল যে আপনার ছিল, লুকিয়ে থাকার মতো আসলে একটু ছিলাম না সম্ভবত, হয়তো পজিশন মেকিং এ ওইখানে সমস্যা। আচ্ছা, আপনি যখন ভিতরে গেলেন, আপনার বিরুদ্ধে রায় কিংবা রিমান্ড মঞ্জুর করা হইল, তো এই বিষয়টা আসলে রিমান্ডের জন্য যখন আবেদন করা হয়েছে সেই সময়ের ঘটনা যদি আমাদেরকে জানাতেন। রিমান্ড তো দেওয়া হয়েছিল ওইখানে, এটা শুনে আমার অনেক খারাপ লাগছিল। কিন্তু আমি সবসময় জানতাম যে রিমান্ডটা অনেক কষ্টকর বিষয়। তো কিন্তু আবার যখন ওই রিমান্ড দেওয়ার পর আবার যখন আমাকে বাতিল করা হলো, করে কোর্টে প্রেরণ করে ডিবিতে আবার আনে, তো ওইখানে তখনও এই যে ভাইয়ের কথা বলছিলাম, ওনারা আসলে ওইখানে আমার ওইখানে মনে হয়েছিল যেন একটা স্ট্রাকচারের মধ্যে ওনারা সবাইকে রাখতো, মানে সবাইকেই শান্ত রাখার চেষ্টা করতো। সেই জায়গায় আর কি ভাইও ওইখানে বলতেছে রিমান্ড কিছুই না। তা আমার আসলে মন এরকম হয়ে গেছে, আসলে মনে কিছু না, আমার কিছু করবে না। হ্যাঁ, এরকম কিছু একটা মানে মানসিকতা ক্রিয়েট হয়েছিল ভাইয়ের কারণে। আচ্ছা, আপনি তো আপনার কথা বললেন যে গ্রেপ্তার হলেন কিভাবে, আপনার হচ্ছে ডিবি কার্যালয়ে আপনার সাথে কেমন আচরণ করা হয়েছে, একটু আমরা এই মুহূর্তে জানতে চাইবো। আসলে এই হাসনাতুল ইসলাম ফায়াজ, যার পরিবার, যার বড় ভাই রয়েছেন, তারা সেই সময় কিভাবে সময় কাটিয়েছেন এবং সেই পরিবার তাকে কিভাবে সাপোর্ট করেছেন, এবং তারাও কোনো ধরনের
প্রশাসনিক কিংবা বিভিন্ন হুমকি ধামকির মধ্যে ছিলেন কিনা আমরা তার কাছে জানতে চাইব। মাজহারুল ইসলাম ফাহিম ভাই, কেমন আছেন? আমরা শুনছিলাম আপনার ছোট ভাইয়ের কথা, আসলে হৃদয় বিদারক কথা, যে কথাগুলো শুনলে গা শিউরে ওঠার মতো অবস্থা। তো আসলে আপনারা সেই সময়টা কিভাবে কাটিয়েছেন এবং তাকে রক্ষা করবার কিংবা জামিনে মঞ্জুর করার জন্য আপনারা কি কি করেছিলেন যদি বলতেন? এই প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয় সেটা অবশ্যই আবু সাইদ ভাইয়ের ঘটনার পর ব্যাপারটা আসলে তাদের পর্যায় পর্যন্ত যায়। দেশের যারা ইন্টারমিডিয়েট লেভেল কিংবা স্কুল লেভেলের স্টুডেন্টরা আছে তারা তখন এই ব্যাপারটা তাদের প্রতি অনেক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি করে। ফাইয়াজের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে আন্দোলন কেন্দ্রিক যুক্ত ছিলাম। সে আমার সঙ্গে কথাবার্তা বলতো, আন্দোলনের খোঁজ খবর জানতে চাইতো, কিন্তু 16 জুলাইয়ের পর সে আসলে নিজেকে আর ঘরে রাখতে পারেনি। সে তখন সরাসরি আন্দোলনে যুক্ত হওয়ার দিকে যায় এবং এলাকায় বন্ধুবান্ধবদেরকে নিয়ে একসাথে আন্দোলনে যুক্ত হয়। বিভিন্নভাবে শুরুতে তারা পানি খাবার দিয়ে তাদের সাধ্যমতো চেষ্টা করতে থাকে, পরবর্তীতে তারাই আসলে এই একটা যৌক্তিক আন্দোলনে তারাও একটা অংশ নেয়। সে সময়ে প্রথমে যে ব্যাপারটা, সে আসলে ওই সময় যে আন্দোলনে যুক্ত ছিল সে সময়ে আমার সাথে কথা হতো, আমাদের যারা কাজিনরা আছেন তাদের সাথে ফোনে অফলাইনে কথা হতো। তখন আসলে যেহেতু ইন্টারনেট ব্যবস্থাটাকে তারা ভঙ্গুর করে দিয়েছিল, অফলাইনে কথাবার্তা হতো। সে সময় আসলে তারা ওই আন্দোলনের পরিস্থিতিগুলো আমাদের কাছে বর্ণনা করতো আর কি। 16 থেকে 18, 19 জুলাই তখন তো আসলে যাত্রাবাড়ি অঞ্চলটা খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল। সে তখন আমাদেরকে ফোনে ওভার দ্য ফোন সেই ঘটনাগুলো বলতো। তো আমাদের কাছে মনে হয়েছে তার আসলে ওই জায়গায় আমাদের বাসার যে অঞ্চলটা, সে বাসার অঞ্চলটায় তাদের ইউথের যে একটা এনার্জেটিক অবস্থান ছিল, সেই এনার্জেটিক অবস্থানটা আসলে বাকিদেরকে অনেক বেশি মোটিভেটেড করেছে। এবং এমন ঘটনা ছিল যে সেখানে আসলে পুলিশ তাদের কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তাদের ইনফরমার দিয়ে আন্দোলনটাকে ঘোলাটে পরিস্থিতি করার চেষ্টা করতো, কিন্তু তারা আসলে তাদের উইটনেস কিংবা বিচক্ষণতা দিয়ে সেই জায়গায় আসলে এই জিনিসগুলো কভার করতো। 24 জুলাই রাতে যখন আমরা শুনতে পাই, আমি তখন আমার বিশ্ববিদ্যালয়ের আমার এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ছিলাম, গুলিবিদ্ধ বন্ধুকে নিয়ে। তখন যখন জানতে পারি তখন আসলে ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি বিচলিত হওয়ার মতো ছিল। কিন্তু আমরা সাথে আমরা চেষ্টা করি থানায় খোঁজ নেওয়ার, কোথায় নিচ্ছে তাকে। সকাল পর্যন্ত আমরা তো খোঁজ পাই না কোথায় নিয়ে গিয়েছে, যেহেতু গাড়িতে করে নিয়ে গিয়েছে। ভোরবেলা আমরা খাবার এবং তার জামা কাপড় নিয়ে আমরা থানায় যাই, যেহেতু নিকটস্থ থানা যাত্রাবাড়ি থানা থেকে এসেছে বলেছে আমাদেরকে। সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, খাবার দেওয়ার চেষ্টা করি, তাকে জামা কাপড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেখান থেকে আমাদেরকে কমিউনিকেট করা হয় না পর্যাপ্তভাবে। এবং আমরা সেই খাবারগুলো আসলে তার কাছে পৌঁছেছে কিনা সেটাও আমাদেরকে জানানো হয় না। মোট কথা সে আসলে সেখানে আছে সেটাই আমাদেরকে ইনশিওর করা হয় না। তাদেরকে এরপর টানা 3 দিন তাকে গুম রাখা হয়। এই 3 দিন আমাদের জন্য দুঃসহ স্মৃতি ছিল। আমার আব্বু, আমার আম্মু, আমার মামা, চাচ্চু, আমি সব জায়গায় আমরা চেষ্টা করছিলাম যে আসলে সে কোথায় আছে। কারণ আমাদের ঘরের একজন সন্তানকে যখন আমার ভাইকে যখন নিয়ে যাওয়া হয়, আমাদের আকুলতা সেটাই থাকে যে আসলে তাকে আসলে আমরা কোন জায়গায় নিচ্ছে, কিংবা সাধারণত একদিনের মধ্যেই কিন্তু তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে সাবমিট করতে হয়। আমরা কোর্টে চলে গিয়েছি পরের দিন, কিন্তু কোর্টে তাকে সাবমিট করা হয়নি। তারপর আমরা থানায় গিয়েছি যে আসলে তাকে থানায় রাখা হচ্ছে কিনা সেই খোঁজ নেওয়ার জন্য। থানায় আমাদেরকে জানানো হয় তাকে ডিবিতে নেওয়া হয়েছে, ডিবিতে যখন খোঁজ নেই তখন জানানো হয় থানায় নেওয়া হয়েছে। মোট কথা তারা আমাদেরকে একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশনে রাখে, তারা আমাদেরকে সঠিক তথ্য দেয় না। আমার আব্বুকে হুমকি দেওয়া হয়, আমার উপস্থিত যারা ছিলেন সবাইকে হুমকি দেওয়া হয় যে তাকে এখান থেকে ছাড়া হবে না, আন্দোলনে কেন গিয়েছে, এত অল্প বয়সে কেন আন্দোলনে যুক্ত হয়েছে। আমাদেরকে অনেক হুমকি ধামকি দেওয়া হয় এবং সেই হুমকি ধামকির পর আমাদেরকে এমন থ্রেট দেওয়া হয় যে তাকে আসলে তার বিরুদ্ধে এই অ্যালিগেশন পাওয়া গিয়েছে, আমরা প্রমাণ চাই সেখানে, যে আমাদেরকে প্রমাণ দেখান যে সে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আনছেন সেটা প্রমাণ দেখান। তারা আমাদেরকে প্রমাণ দেখান না, উল্টো তাদের প্রভাব দিয়ে আমাদেরকে সেখানে খুবই করে। পরবর্তীতে তাকে যখন 3য় দিন আমরা কোর্টে গিয়ে হতাশ হয়ে যাই, তাকে পাই না। 3য় দিন হঠাৎ করে তাকে ওই দিনের শেষ যে ডিবির থেকে একটা প্রিজন ভ্যান আসে, সেই প্রিজন ভ্যানে হঠাৎ করে আমরা তাকে চলে যাওয়ার আগে ঠিক দেখতে পাই যে তাকে হাত করা দিয়ে আসা হয়েছে। সেই প্রিজন ভ্যানে সেদিন বিএনপি শহীদুদ্দিন অ্যানি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ মানে যত হাই প্রোফাইল নেতারা তাদেরকে ডিবিতে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছিল আর কি। সেই প্রিজন ভ্যানে সে যখন বের হয় তখন তাকে দেখতে পাওয়াটাই আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। কারণ আমরা আসলে 3 দিন ধরে যখন তার সন্ধানই পাচ্ছিলাম না, তখন তাকে যে আমরা আসলে জীবিত অবস্থায় দেখতে পেয়েছি সেটা আমাদের জন্য আসলে সেই মুহূর্তে মনে হয়েছিল যেন আমাদের মরুভূমিতে পানি আসার মতো। ঠিক তখনই আসলে আমার
মামা এবং আমাদের যে আইনজীবী ছিলেন, পারিবারিক আইনজীবী, ওনারা এই ব্যাপারটা নোটিস করান উপস্থিত সাংবাদিকদেরকে, এবং আল্লাহর অলৌকিকতায় আসলে ওই জায়গায় ওই ঘটনাটা সাথে সাথেই সারা দেশে এবং সারা বিশ্বে প্রভাব ফেলে, এবং সেটা অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর রহমত আমাদের জন্য ছিল। সেই সময়টা আমাদের জন্য খুবই অস্বস্তিকর ছিল আর কি, কারণ তাকে আমরা আইনি প্রক্রিয়ায় বের করার চেষ্টা অবশ্যই করছিলাম, কিন্তু দেশের পরিস্থিতি আবার অনুকূলে ছিল না। এটি ছিল আসলে মূলত তাকে কোর্টে সাবমিট করার পর্যন্ত বা রিমান্ড বাতিল হওয়ার পর শিশু উন্নয়ন কেন্দ্র গাজীপুরে প্রেরণ করার পর্যন্ত মুহূর্তের আমাদের পারিবারিক অবস্থা। কতদিন পর তিনি বের হয়েছিলেন? তাকে মূলত 28 তারিখ 28 তারিখ তো তার 27 তারিখ কোর্টে সাবমিট করার পর 28 তারিখ হয় আর কি, 28 তারিখ তার রিমান্ড বাতিল করে এবং 29 তারিখ তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করে। আমাদের একটা অনিশ্চিত গন্তব্যের দিকে আমাদের ছিল, যদি তাকে আসলে এরকম একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করে আসলে করা হয়, তার একটা প্রস্ফুটিত জীবন এখনো শুরুই হয়নি বলতে গেলে, সেই জায়গায় আসলে তার জীবনটা অনেক অনিশ্চয়তার মুখে পড়ে যাবে এবং একই সাথে আমাদের পারিবারিকভাবে আমাদের বিপর্যয় নেমে আসতে পারে। এই সব কিছু মিলিয়ে আমাদের জন্য খুবই দুর্যোগপূর্ণ সিচুয়েশন ছিল, এবং তাকে সেখানে কারাগারে রাখা হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। তাকে কম্পারেটিভলি বেটার সিচুয়েশন ছিল ওখানে তাকে ভালোভাবে রাখার জন্য চেষ্টা করতেন তখন। আচ্ছা, ফায়াজ সাহেব যখন আন্দোলন করে তখন কি আপনার কাছ থেকে শুনে আন্দোলনে গিয়েছিল, নাকি আপনি ওনাকে দিক নির্দেশনা দিয়েছিলেন বিষয়টা এরকম, নাকি নিজের থেকেই গিয়েছিলেন? না, ব্যাপারটা এই যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে আসলে কেউ কাউকে উদ্বুদ্ধ করার প্রয়োজন পড়েনি। এই আন্দোলনটা আসলে আপামর ছাত্র জনতা, প্রত্যেকটা ফার্স্ট ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাসের মানুষ আসলে এখানে অংশ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু তাও সে অংশ নেওয়ার পর বাসায় এই নৈতিক জায়গায় সমর্থন দিয়েছিল আর কি। সে তার বন্ধু বান্ধব সহ তাদের নিজস্ব নৈতিক জায়গা থেকে তারা সে আন্দোলনে যুক্ত। আপনার কাছে তো একটা শুধুমাত্র বাংলাদেশের জার্সি আমরা লক্ষ্য করেছি যে ওইটাই পরেছিলেন। 3 দিন যাবত কি ওই বাংলাদেশের জার্সি পরেছিলেন, নাকি আপনার হাতে একটা পলিথিনের ব্যাগ দেখা গিয়েছে, সেখানে কি ছিল? থেকে থানা থেকে তো আমি ওইটাই পরেছিলাম 3 দিন। এটা হচ্ছে পরবর্তীতে যখন দেখা হয় মানে ফ্যামিলি মেম্বারদের সাথে কোর্টে, তখন আর কি তারা এখানে গোসল করার জন্য সাবান দিয়েছিল, ব্রাশ দিয়েছিল, আর হচ্ছে গামছা দিয়েছিল সম্ভবত, এটাই আর কি খাবার ছিল। আচ্ছা, আন্দোলন চলাকালীন সময়ে আপনার পরিবার থেকে আপনাকে কোনো ধরনের চাপ দিয়েছিল না? কি জন্য যাওয়া হচ্ছে আন্দোলনে, কেন যাচ্ছ, তোমার বয়স হয়নি, এই ধরনের কোনো ধরনের চাপ ছিল কিনা পরিবার থেকে? এটা আসলে সবার পরিবারে ছিল, আমার পরিবারটা ব্যতিক্রম না, আমার পরিবার ছিল চাপ। তবে সে জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম আমার জায়গা থেকে অংশগ্রহণ করার জন্য একটু দৃঢ় অবস্থানে রাখতে। তারপর হচ্ছে তা আম্মু আমাকে যে বলছিল অনেক দিনই যে আমি যাই না, যে আমার হচ্ছে 17 তারিখ না 18 তারিখ, মানে আমার তো কন্টিনিউয়াসলি 2-3 দিন মানে 3-4 দিনই আন্দোলন ছিলাম। তো 17 তারিখ তো আবার ঘুম থেকে উঠে আবার আন্দোলন যাব, তো তখন আবার আম্মু আমাকে বলতেছিল যে আমি যেন আজকে যেন আন্দোলন না যাই। হ্যাঁ, পরিস্থিতি অনেক খারাপ। তো তখন বলছিলাম যে আম্মু আসলে পরিস্থিতি তো খারাপ, ঠিক আছে, এই পরিস্থিতি হয়তো আমাদের কাছে আসতে পারে যদি আমরা এর প্রতিবাদ না করি। তো সেই জায়গা থেকে আর কি আম্মু আর পারেনি আমাকে থামায় রাখতে, অনেকবার চেষ্টা করেও তারপর আমি আন্দোলনে যাই। ওই জায়গা থেকে আর কি মূলত চেষ্টা করেও আমার পারে। আপনাকেই কেন কোর্ট করা হলো, কিংবা আপনাকেই টার্গেট কেন করা হলো? আপনার সাথে তো অনেক সহপাঠী ছিল কিংবা অনেকেই তো ছিল, আপনাকে আবার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওইখানে আসলে শুধু আমাকে না, অনেকেই হচ্ছে তারা চেষ্টা করছিল তারা অনেকেই চেষ্টা করছিল এবং পরবর্তী ধরছেও আমার সাথে অনেকেই, কিন্তু হচ্ছে আসলে আমাকে হচ্ছে যেমন করছিল অনেকেই করছিল তখন ওইখানে। ওই আমাদের যে এলাকায় ওইখান থেকে প্রায় 6-7 জনের বেশি অ্যারেস্ট হয়েছিল সেই মুহূর্তে। তো সেই মুহূর্তে আমিও অ্যারেস্ট হয়েছিলাম এখানে। যখন 27 তারিখ তাকে কোর্টে সাবমিট করার পর ব্যাপারটা সারা দেশে আসলে আলোড়িত হয়। 28 তারিখেই সারা দেশের মানুষ তো অবশ্যই আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদের কাছে আমাদের সবসময় কৃতজ্ঞতা থাকবে। এবং স্পেশালি তখন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহদিন মালিক, মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ আরও অনেক প্রথিতযশা আইনজীবীরা আসলে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন, হাইকোর্টে রিট করেছিলেন, যেটা আসলে তখন সরকারের উপর চাপের সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই ঘটনাটা আসলে সরকার বাধ্য হয় তাকে এই মামলা রিমান্ড বাতিল করতে। দর্শক, এতক্ষণ শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের শিক্ষার্থীর যে হাসনাতুল ইসলাম ফায়াজকে
মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, সেই মিথ্যা মামলার ঘটনাটির বর্ণনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।